গেস্ট হাউসের বিল মিটিয়ে আর্মি ক্যাম্পে এন্ট্রি করে তারপর নৌকায় ঘাটে গেল ওরা। নৌকা খুঁজছিল মুগ্ধ। হঠাৎ কোত্থেকে এক ছেলে দৌড়ে মুগ্ধ দাদা করতে করতে এলো। তাকে দেখে মুগ্ধর সে কি আনন্দ! তিতির বুঝল না এই পাহাড়ি ছেলেটার সাথে এমন কি সম্পর্ক মুগ্ধর। কাছে আসতেই তাকে জড়িয়ে ধরে বলল, মংখাই, তোমাকে পেয়ে যে কি আনন্দ হচ্ছে কি বলবো। ঢাকা থেকে আসার আগেই তোমাকে ফোন করছিলাম, তোমার ফোন বন্ধ ছিল। ভেবেছি হয়তো পাহাড়ে আছো বোধহয়। তারপর আবার থানচি এসে থেকে তোমাকে ফোন করছি, তোমার ফোন বন্ধই বলছিল। আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল। দাদা, ফোন বন্ধ না, আমি এক্ষণ রেমাক্রি থেকে আসলাম। ওখানে নেটওয়ার্ক তো জানেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ মিলিয়ে দিয়েছেন। মংখাই নামের পাহাড়ি ছেলেটা দাঁত কেলিয়ে হাসল। মুগ্ধ বলল, শোনো, জানি তুমি মাত্রই এসেছো, কিন্তু কিচ্ছু করার নাই। তোমাকে রেস্ট নেওয়ার টাইমও দেব না, আমাদের সাথে যেতে হবে তোমাকে। মংখাই হেসে বলল, দাদা, আমার পা যদি ভাঙ্গাও থাকে তাও আমি যাব আপনার সাথে। আপনি না নিলেও জোর করে যাব। নৌকা ঠিক করেছেন? না, তুমি যখন এসে পড়েছো তখন তুমি ঠিক করো, আর ইঞ্জিন নৌকা নিও। ইঞ্জিন নৌকায় তো মেলা শব্দ, আপনার না ভাল লাগে না? হ্যাঁ, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই। কাল যে কি বিপদে পড়েছিলাম ভাই, আর কোনো বিপদ চাই না আমি। মংখাই এতক্ষণে তিতিরকে খেয়াল করল, বলল, ভাবি, মুগ্ধ হেসে বলল, হ্যাঁ, আরে না না, আমরা একই দলে ট্রিপে এসেছি, পরে ওদের হারিয়ে ফেলেছি। দুদিন আগেও আমরা কেউ কাউকে চিনতামই না, কিন্তু এখন আমরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছি। তিতিরের মনটাই খারাপ হয়ে গেল। ভাবি কিনা জিজ্ঞেস করলো, আর ও না বলে দিল। হ্যাঁ বললে কি এবার ওর জাত যেত? মুগ্ধ তিতিরের দিকে ফিরে বলল, ও হচ্ছে আমার এক ছোট ভাই মংখাই। ও পাহাড়ি, কিন্তু দেখেছো কি সুন্দর বাংলা বলে। ছেলেটা হাসলো তিতিরও। মুগ্ধ বলল, ও হলো এখানকার গাইড, ওর সাথে থাকলে কোনো চিন্তা নেই। মংখাই তো মুগ্ধর এমন কথায় ব্যাপক লজ্জা পাচ্ছিল। বলল, দাদা, আমি নৌকা ঠিক করি। হ্যাঁ হ্যাঁ, আর প্লিজ একটা ছাইওয়ালা নৌকা ম্যানেজ করো ভাই, আপু আছে তো। আচ্ছা আচ্ছা। যে সুন্দর সে সুন্দরী। নৌকার গুলইয়ের উপর ঘোমটা মাথায় বসে থাকা কুচকুচে কালো তিতিরকে মুগ্ধর কাছে অপূর্ব রূপবতী লাগছে। তিতির তাকিয়ে নদীর চারপাশ দেখছে। ওর চোখ দুটো যেন নদীর সৌন্দর্যের তালে তালে তাতা থই থই করে নাচছে। নদীটা খুব বেশি প্রশস্ত না, তবে খুব কর্মচঞ্চল। নৌকায় নৌকায় মাঝিরা মাছ ধরছে। নদীর পাড়ে পাহাড়ি মহিলারা তাদের নিত্য কাজ করছে। কেউ কেউ কলসি কাঁখে হেঁটে যাচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা পাহাড় থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ার খেলায় মেতেছে। পুরো নদীতে ভেলার মতো লম্বা লম্বা কি যেন, দেখেই বোঝা যাচ্ছে এগুলো ইচ্ছে করে ভাসিয়ে রাখা হয়েছে। এগুলোকে মুগ্ধকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু এখন না, পরে। এখন কোনো কথা বলতে ইচ্ছে করছে না, শুধু সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছে করছে। মুগ্ধ নৌকার মাঝখানে শুয়েছিল। নৌকায় শুয়ে শুয়ে আকাশ দেখার মজাই আলাদা। মাঝিকে বলল, ও মাঝি ভাই, তোমার নাম কি? জি, আমার নাম লোকমান। এই, তুমি বাঙালি? বাড়ি কই তোমার? ময়মনসিংহে। ও, তা এখানে যে? পেট চালানোর লেগে আমার আব্বাই আইছিল। ও, বিয়ে শাদি কইরালছো? হ, কইরালছি। ও, যাই হোক, আমরা তিনজনের একজনও কিন্তু বিয়ে শাদি করি নাই। সাবধানে নৌকা চালাইও কিন্তু। তোমার যেমন বউ আছে, আমাদেরও কিন্তু হবু বউ আছে। ওই যে আপুরে দেখতেছো, ওনারও কিন্তু হবু জামাই আছে। তো সবার জীবনেরই মূল্য এখন অনেক। এখন তাড়াতাড়ি চালাও, যাতে 3 দূর পর আস্তে আস্তে চালালেও সময়ের অভাব না পড়ে। বুঝলা, রাত্রে নৌকায় থাকা যাবে না, সন্ধ্যার মধ্যেই রেমাক্রি পৌঁছাতে হবে। লোকমান হাসতে হাসতে বলল, কোনো চিন্তা করেন না ভাইজান, একেবারে টাইমের মধ্যে লইয়া যাইবাম। মংখাই বলল, দাদা,
ও ছোটকাল থেকেই এই সঙ্গতের নৌকা চালায়। চিন্তা করেন না, খুব অভিজ্ঞ। ভালো কথা মনে করছো। তারপর মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে ডাকলো, তিতির, হ্যাঁ বলুন। আমরা যে নীলগিরি থেকে অনেক নিচে নদী দেখেছিলাম না, এটা কিন্তু সেই নদী, সাঙ্গু। সুন্দর না? হ্যাঁ সুন্দর, কিন্তু আমরা তো পাহাড়ি রাস্তা দিয়ে এলাম, নদী তো অনেক নিচে ছিল, এত নিচে কিভাবে এলাম? কেন খেয়াল করনি? নীলগিরির পর শুধু ডাউনহিল ছিল তো। তারপর থানচি বাজার থেকেও তো ঘাট অনেক নিচে। ও হঠাৎ মনে পড়ল তিতির ভাত খেতে চেয়েছিল। উঠে বসে মংখাইকে বলল, আমাদের রান্না করতে হবে বুঝলে। নৌকায় সব ব্যবস্থা আছে তো? জি দাদা, সব ব্যবস্থাই আছে। তিতির জিজ্ঞেস করলো, কি রান্না হবে? ভাত, মুরগি, ডাল, আলু ভর্তা চলবে তো? দৌড়বে। আচ্ছা, রান্নাটা আমি করি? তুমি রান্না করতে পারো? সব পারি না, তবে এসব পারি। কিন্তু তুমি পারবে না তো। কেরোসিনের স্টোভে রান্না করতে হবে। করেছো কখনো? স্টোভ সামলানো অনেক ঝামেলা কিন্তু। না, করিনি কখনো। তাহলে থাক, আমিই করি। আচ্ছা, দুজনে মিলেই করি। আপনি চুলাটা সামলাবেন আর আমি রান্না। আচ্ছা আচ্ছা। দাদা, আমিও আছি কিন্তু। ও হ্যাঁ হ্যাঁ, মংখাইও কিন্তু অনেক ভালো রান্না করে। দাদা, কোনোদিন রাঁধতে দেন নেই তো, নিজেই করেছেন। তা করেছি, কিন্তু তুমি তো পারো। মংখাই আর কথা বাড়ালো না। নৌকা থানচি ছাড়তে আস্তে আস্তে জনবসতি কমে যেতে লাগলো। 20-25 মিনিট যেতেই তিতিরের মনে হলো নদীটা গহীন কোনো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। কিন্তু ভয় পাওয়ারও সময় নেই, রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। রান্না করতে গিয়ে তিতির সত্যিই ঝামেলায় পড়ল। একটা ধার ছাড়া বটি যা দিয়ে কিছুই কাটা যাচ্ছে না, তার উপর আস্ত মুরগি তিতির জীবনে কাটেনি। সবসময় তো মায়ের কেটে রাখা মুরগি রান্না করেছে, এখন কি হবে? তিতির মুরগিটা হাতে নিয়ে অনেক চিন্তা করলো। কোন দিক দিয়ে যে কাটা শুরু করবে তা বুঝতেই পারছে না। এজন্য সব কাজ শিখে রাখতে হয়। মাছ মুরগি কাটা শিখতে গেলে বাবা সব সময় বলে, এসব শিখে তুই কি করবি? তুই কি এসব করবি নাকি? তোকে রাজপুত্রের সাথে বিয়ে দেব, সে কি তোকে দিয়ে মাছ মাংস কাটাবে? কাজের লোকেরাই তো সব করে দেবে। কিন্তু বাবা কি জানে, ট্যুরে গেলে কেউ কাজের লোক নিয়ে যায় না। তাও ভালো, জোর করে কয়েকটা রান্না শিখেছিল। ইস, মুরগিটা যদি কাটতে না পারে তো প্রেস্টিজের 12টা বেজে যাবে। হঠাৎ মুগ্ধ ওর হাত পাতল, বলল, মুরগিটা আমাকে দাও। দেশি মুরগি তো, অনেক শক্ত, তুমি কাটতে পারবে না। তিতির দিয়ে দিল। মুগ্ধ বুঝতে পেরেছে যে ও মুরগি কাটতে পারে না, তাই সরাসরি বলে লজ্জা না দিয়ে দেশি মুরগির দোহাই দিয়ে নিজে কাটতে নিল। মংখাই বলল, দাদা, আমাকে দেন, আমি কেটে দিই। না না, তুমি আপুর রান্নায় হেল্প করো, আমার সময় লাগবে না। তিতির চাল ধুয়ে ভাত বসিয়ে দিল, তাতে আলু সেদ্ধ দিয়ে দিল। মংখাই চুলাটা কন্ট্রোল করছে। মুগ্ধ মুরগিটা হাতে নেওয়ার পর থেকে তিতির মুগ্ধ হাতের দিকে তাকিয়ে রইল। কিভাবে মুরগি কাটে সেটা এক্ষুনি শিখে নেবে ও। মুগ্ধ প্রথমে মুরগিটা হাতে নিয়ে পাঁজরের হাড় দুটো আলাদা করে এক হাতে গলা আর এক হাতে পাঁজর ধরে টান দিয়ে দুভাগ করে ফেলল। মা গো, এই টানটা কি করে দেবে তিতির? এত জোর আছে নাকি ওর? তারপর ভাবলো সব মেয়েরা পারলে ও অবশ্যই পারবে। তারপর রান থান আলাদা করে টুকরো করে কেটে নিল। তারপর বুকের মাংসটা কিভাবে কাটলো সেটাও দেখে নিল। এরপর মাথাটা কেটে নিল। তিতিরের মনে হলো মাথা কাটাটা আরও বেশি ডিফিকাল্ট। তারপর দেখলো মুগ্ধ মুরগিটার নাড়িভুড়ির মধ্য থেকে গিলা কলিজা বের করে আনলো। গিলাটা লম্বালম্বি একটু কেটে আঙুল দিয়ে টেনে টেনে ভেতরের ময়লাটা বের করে ফেলে দিল। এভাবে গিলা পরিষ্কার করে আর ভেতরে এত বিচ্ছিরি ময়লা থাকে, ইয়াক! ও আর জীবনে গিলা খাবে না। সবশেষে মুরগির পা দুটো চুলায় পুড়িয়ে পুড়িয়ে চামড়া খুঁটিয়ে খুঁটিয়ে ছিঁড়ছিল মুগ্ধ। পায়েও এত কাহিনী করা লাগে? তিতির জিজ্ঞেস করলো। পা কে খাবে? কেন খাও না?
না। আমি খাই, মঙ্খাই খাও তো? জি দাদা, খাই। হয়ে গেল, তুমি আর পাচ্ছ না। এই কথা বলেই মুগ্ধ হাসল। তিতিরও হাসলো। তারপর মুরগিটা ধুয়ে এগিয়ে দিল। বলল, নাও এবার রান্না করো। আপনি এত সুন্দর মুরগি কাটা শিখলেন কোত্থেকে? কেন, মায়ের কাছ থেকে। ও, মা কি বলতো জানো? কি? বলতো, মুগ্ধ মুরগি কাটা শেখ, মাছ কাটা শেখ, রান্না করা শেখ। তোর জন্য তো রাজকুমারী নিয়ে আসবো। সে যদি না পারে, তোকে তো পারতে হবে। তাড়াতাড়ি শিখে নে। আর জানো, আমিও দৌড়ে দৌড়ে গিয়ে আগ্রহ নিয়ে শিখতাম, যাতে বউকে এসব করে দিতে পারি। তিতির ওর বাবার কথাগুলো আর মুগ্ধর মায়ের কথাগুলো মিলিয়ে নিল। এটা কি শুধুই কোইন্সিডেন্স নাকি কোনো ইশারা? খুশি যেন উপচে পড়ছিল তিতিরের। তিতির খুব যত্ন করে ভাত, আলু ভর্তা, ডাল করে ফেললো। মুগ্ধও হেল্প করলো। কিন্তু প্রবলেম হলো মুরগি রান্নার সময়। কিছুতেই তিতির মশলা বাড়তে পারছিল না। জীবনে প্রথম পাটায় হাত দিয়েছে। বাড়ছে ঠিকই, কিন্তু কোনো কিছু আর এপাশ থেকে ওপাশে যাচ্ছে না। মুগ্ধ তাকিয়েছিল, তাই তিতির খুব লজ্জা পেয়ে গেল। মুগ্ধ নিশ্চয়ই এখন এটাও এর হাত থেকে নিয়ে নিজেই বেটে দেবে। হায় খোদা, কেন ও এসব পারে না? মুগ্ধ বলল, কখনো পাটায় হাতও দাওনি বোধ হয়। না। বুঝেছি, আচ্ছা রেখে দাও, আমি ব্যবস্থা করছি। তিতির মন খারাপ করে বলল, আপনি বাটবেন এখন? আরে না, মা আবার এটা শেখায়নি, বলেছে বউকে ব্লেন্ডার কিনে দিতে। তিতিরও হেসে দিল। মুগ্ধ আদা রসুনগুলো নিয়ে বটি দিয়ে কুচি কুচি করে কাটল। তিতির বলল, এগুলো কি করবেন? এভাবেই দেবো মুরগিতে। আস্ত আস্ত? আজ তো কই, দেখো না কুচি কুচি। কেমন যে লাগবে। আমি নিজের মতো রান্না করি, খাওয়ার সময়ই দেখো কেমন লাগে। মুগ্ধ নিজ হাতে রান্না করলো মুরগিটা। সত্যি মুরগিটা কতটা যে মজা হয়েছিল তা খাওয়ার সময় টের পেল সবাই। নৌকা একটা তীরে ভিড়িয়ে ওরা খেয়ে নিয়েছিল। খাওয়া শেষে মুগ্ধ বলল, তিতির, তুমি এখন 6-এর মধ্যে চলে যাও, রেস্ট নাও। আমি না বললে বের হয়ে না। আচ্ছা। এ কথা বলে ভেতরে ঝুঁকে গেল তিতির। মুগ্ধ ছইয়ের পর্দা টেনে দিল। তারপর ছইয়ে হেলান দিয়ে বাইরে বসে রইল। হঠাৎ ভেতরের দিকে তাকাতেই দেখতে পেল তিতির ঘুমটা ফেলে ছোট্ট একটা আয়না হাতে নিয়ে নিজের মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। মুগ্ধ আস্তে করে পর্দাটা সরিয়ে গান ধরল। এটুকু গেয়ে মুগ্ধ আবার পর্দা টেনে দিল। তিতিরের এই প্রথম আফসোস হলো, ইস, কালো কেন হলাম না? থানচির পর 3 এসে কিছু জনবসতি দেখা গেল, কিন্তু সেটা খুবই কম। 15 বা 20টা ঘরের বেশি হবে না। এখানটায় প্রচুর স্রোত। ওদেরকে নেমে নদীর তীর ধরে হাঁটতে হলো। আর লোকমান মঙ্খাই মিলে নৌকায় দড়ি বেঁধে টেনে টেনে স্রোতের অংশটা পার করলো। তারপর ওরা আবার নৌকায় উঠল। কিছু দূর পর আবার সেই স্রোত। আবার নামলো, আবার হাঁটলো। এভাবে অনেকবারই নামতে হলো। হাঁটতে হাঁটতে অনেক গল্পই হয়েছিল। তার মধ্যে একবার তিতির বলল, সাফি ভাইয়াদের হারিয়ে ফেলে ভালোই হয়েছে বলুন, না হলে এত এত অ্যাডভেঞ্চারের কিছুই হতো না। যদিও কাল ভয় পেয়েছিলাম বিপদে করে, কিন্তু আজ মনে হচ্ছে যারা দলেই আছে তারা তো এরকম পরিস্থিতিতে পড়েনি, তারা খুব মিস করলো। মুগ্ধ হাসল। তিতির বলল, হাসছেন যে? আমরা কিন্তু এখনো বিপদ থেকে বের হতে পারিনি। না হলে না পেরেছি, আমার তো আর ভয় করছে না, আপনি আছেন তো। কিছুক্ষণের মধ্যে ওরা চলে এলো বড় পাথর। এলাকার নামই বড় পাথর। এখানে কোনো জনবসতি নেই, আছে শুধু বড় বড় পাথর, তাও আবার পানির মধ্যে। একতলা দোতলা বাড়ির সমান উঁচু বিশাল বিশাল পাথর, যার কিছু অংশ পানির নিচে, কিছু অংশ পানির উপরে। ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের পাথর। তার মধ্য দিয়ে নৌকা চালাচ্ছে লোকমান। সোজা তো আর চালানো যায় না, একে বেঁকে প্রকাণ্ড পাথরগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে। পানি নিচে আবার আছে ডুবো পাথর। নৌকা যদি কোনো ক্রমে একটা ডুবো পাথরের সাথে ধাক্কা লাগে, তাহলে পুরো নৌকাটাই উল্টে পাল্টে টুকরো টুকরো হয়ে যাবে।
তিতিরের বোধহয় এসব দেখে ভয় করছিল, কিন্তু কিছু বলছিল না। ছোঁয়ের ভেতর থেকে এসব দেখছিল। মুগ্ধ ওর ভয় কাটানোর জন্য ওর সাথে টুকটাক গল্প করছিল। জানো তিতির, এখানকার স্থানীয় মানুষেরা মানে পাহাড়িরা এই বড় পাথরের সবচেয়ে বড় পাথরটাকে পুজো করে। কেন? সবচেয়ে বড় পাথরটাকে ওরা রাজা বলে মানে। ওদের বিশ্বাস বহুকাল আগে তিন্দু রাজা যুদ্ধে পরাজিত হয়ে তার পুরো পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে সাঙ্গু নদীর এই জায়গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারপর তারা সবাই পাথর হয়ে যায়। তাই স্থানীয়রা এটাকে ধর্মীয় স্থান বলে মানে, পুজো দেয়। রিমাক্রির দিকে যেতেই মুগ্ধ ছোঁয়ের পাশে দাঁড়িয়ে পড়ল। বলল, লোকমান ভাই, আমাদের একটু রেমাক্রি ফলসের দিকে নিয়ে চলো। তুমি অনেক তাড়াতাড়ি আর সেফলি এনেছো, আলহামদুলিল্লাহ। এখনও হাতে অনেক সময় আছে। এত সুন্দর একটা জায়গা তোমার এই আপুর মিস করা কি ঠিক হবে? 2 দিন পর বিয়ে হয়ে যাবে তো। ওর হাজবেন্ড কেমন না কেমন হবে বলা তো যায় না, বলো। সে যদি ওকে এখানে নিয়ে না আসে। লোকমান হেসে বলল। আচ্ছা ভাই। তিতির মনে মনে বলল, আপনি আমার হাজবেন্ড হয়ে যান না। কিন্তু মুখে বলল, রেমাক্রি ফলস আবার কোনটা? এই যে সাঙ্গু নদী, এটা রেমাক্রি খালের সাথে মিশে শেষ হয়ে গেছে। রেমাক্রি ফলস হলো রেমাক্রি খালের উৎপত্তি স্থল। ছোট ছোট পাহাড়ের কারণে ওখানে একটা ন্যাচারাল জলপ্রপাত তৈরি হয়েছে। অসম্ভব সুন্দর একটা জলপ্রপাত। রেমাক্রি যাওয়ার পথে পড়ে না, একটু ঘুরে যেতে হয়। তাই অনেকেই ওখানে যায় না। ইভেন অনেকে তো জানেও না। ও, রিমাক্রি ফলসের দিকে যেতে যেতে দূর থেকে যখন তিতির জলপ্রপাতটা দেখতে পেল, তখনও নিজের 2 গালে 2 হাত দিয়ে চোখগুলো বড় বড় করে অজান্তেই পড়ল। ওয়াও, এটা কি? আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন? মুগ্ধ মিটিমিটি হাসছিল আর মনে মনে বলছিল, আমি জানি তুমি তোমার জীবনে দেখার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটাতে যেতে চলেছ। তুমি খুশি হয়েছ। জানি তুমি আরও অনেক অনেক বেশি খুশি হবে যখন তুমি জলপ্রপাতের বাঁধনহারা পানিতে পা রাখবে। তুমি যেমন জলপ্রপাতটায় যাওয়ার অপেক্ষায় আছো, আমিও তেমন তোমার এই সবচেয়ে খুশিটা দেখার জন্য অপেক্ষায় আছি। হ্যাঁ, আজ আমি আর জলপ্রপাতটা দেখব না, আমি শুধু তোমার খুশি দেখব, তোমাকে দেখব। তুমি প্রকৃতির চেয়ে কোনো অংশে কম নও। নৌকা রিমাক্রি ফলসের যত কাছে যাচ্ছে পানির শব্দ বাড়ছে। তিতির বিস্ময়ে কি করবে বুঝতে পারছিল না। সেটা বোঝা গেল যখন নৌকায় বসা থেকে উঠে এসে 2 হাতে মুগ্ধর বাহু জড়িয়ে ধরে নৌকার মধ্যে লাফাতে শুরু করে দিল আর বলল, উফ, বলেন না কখন যাব, আমি কিন্তু নামবো। মুগ্ধ এক্সাইটেড হয়ে যাচ্ছিল তিতিরের আনন্দ আর উচ্ছলতা দেখে। এই যেন অন্য তিতির। বলল, নামবে। লোকমান ভাই, একটু তাড়াতাড়ি চালান না। যখন ওরা রিমাক্রি ফলসে পৌঁছালো তখন পরন্ত বিকেলের আলো যেন জলপ্রপাতে একটা মায়াবী সৌন্দর্য যোগ করেছিল। হয়তো প্রকৃতির এই আয়োজন প্রথমবার তিতিরকে মুগ্ধ করার জন্যই। প্রথমে মুগ্ধ নামলো রিমাক্রি ফলসের পানিতে, তারপর তিতিরের হাত ধরে ওকে নামালো। তিতির স্যান্ডেল খুলে নামছিল। মুগ্ধ বলল, ওটা পরে থাকো, পাথর অনেক পিচ্ছিল আর অনেক ধার। তিতির তাই করলো। বিশাল জলপ্রপাত, তবে প্রশস্তে, উচ্চতায় খুবই সামান্য। প্রায় 8-9টা ধাপ একেবারে সিঁড়ির মতন, কিন্তু এক একটা ধাপে অনেক জায়গা। এক একটা ধাপ যে কতটা ধারালো তা এর উপর থেকে পড়া পানির আকার দেখলেই বোঝা যায়। শেষ ধাপের পরই রেমাক্রি খাল। তিতিরকে হাত ধরে ধরে প্রত্যেকটা ধাপে নিয়ে গেল মুগ্ধ। তিতির পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া পানির উপর দিয়ে হাঁটছিল আর খিলখিল করে হাসছিল। একেবারে উপরের ধাপে সবচেয়ে বেশি জায়গা। তিতিরকে নিয়ে মুগ্ধ সেখানে চলে গেল। সেখানে পানি ছিল অন্য সব ধাপের চেয়ে বেশি। এত পানি পায়ের নিচে পেয়ে তিতির লাফাতে শুরু করে দিল। মুগ্ধ বলল, এত লাফিও না, পা কেটে যাবে। জলপ্রপাতের পানি পড়ার শব্দে শব্দে শুনতে পেল না তিতির। যদিও হাত ধরে দাঁড়িয়ে আছে, তবুও চিৎকার করে বলল তিতির, কি বলছেন? শুনতে পাচ্ছি না, জোরে বলুন, চিৎকার করে বলুন, আমার মতো করে। তারপর আবার খিলখিলিয়ে হেসে উঠল। মুগ্ধ হেসে তিতিরের মতোই চিৎকার করে কথাটা আবার বলল।
তিতির আবার চিৎকার করে উত্তর দিল। যাক, পা কেটে যাক, সময় কেটে যাক, সারা জীবন কেটে যাক, আমি এখানেই থাকবো আর লাফাবো। তারপর আবার খিলখিলিয়ে হাসলো, আবার লাফাতে লাগলো। মুগ্ধ কিছু বলল না, শুধু শক্ত করে তিতিরের হাত ধরে রাখলো। পানির যে স্রোত, ও ধরে না থাকলে এতক্ষণে তিতির রেমাক্রিক খালি থাকতো। লাফাতে লাফাতে তিতির হঠাৎ পড়ে গেল। পড়ে যেয়ে ওর হাসি আরও বেড়ে গেল। মুগ্ধ তাড়াতাড়ি ওর হাত ধরে উঠানোর চেষ্টা করলো। ও নিজে তো ওঠার চেষ্টা করলোই না, বরং মুগ্ধর হাত ধরে টান দিয়ে ওকেও ফেলে দিল। মুগ্ধ পড়ে যেতেই তিতির আরও জোরে জোরে হাসতে লাগলো। আচমকা পড়ে যাওয়ায় মুগ্ধ ব্যালেন্স না রাখতে পেরে পানির স্রোতের সাথে ভেসে যাচ্ছিল। আর তিতিরের তো কোনো ব্যালেন্স ছিলই না, দুজনেই ভেসে ভেসে যাচ্ছে। তিতির খিলখিল করে হাসছে, কিন্তু মুগ্ধ ভয় পাচ্ছিল। কি হবে এখান থেকে? প্রথম ধাপে পড়লেই তো একে একে প্রত্যেকটা ধাপে পড়বে, তারপর সোজা উপরে। কি করবে? পা হাতড়ে খুঁজছিল, যদি কিছু একটা পাওয়া যায়। এখানে তো কত উঁচু নিচু পাথর আছে, যদি একটা উঁচু পাথরে পাটা আটকে যেত তাহলে দুটো জীবনই যেত। একটা পাথর না হলেও একটা ছোট গর্তে পা আটকাতে পারল মুগ্ধ। তিতির তখনও খিলখিলিয়ে চলেছে। মুগ্ধ একটা হাতে ধরে রাখতে পারছিল না ওকে, তাই দুই হাত দিয়ে ধরে নিজের কাছে না এনে নিজেই কাছে চলে এলো। ওকে কাছে আনতে গেলে হয়তো পাথরের ঘষায় ও আঘাত পেতে পারে। পানির স্রোতে তিতির মুগ্ধর বুকের মাঝে এসে ধাক্কা খেল। তাতেও হাসি, খুশিতে মেয়েটার মাথার তার একটা ছিঁড়ে গেছে বোধ হয়। ওদের এই অবস্থা থেকে উদ্ধার করলো মংখায় আর লোকমান। যখন ওরা রেমাক্রি পৌঁছালো, সূর্য ডুবতে শুরু করেছে। লাল আলোর আভায় ভরে গেছে চারপাশ। জায়গাটা বেশ পছন্দ হলো তিতিরের। থানচি ছিল সাধারণ মফস্বলের বাজার এলাকার মতন। তিতিরের একটু পছন্দ হয়নি, কিন্তু এখানে নৌকার ঘাট থেকে রেমাক্রি গ্রাম শুরু। 30-40 পাহাড়ি পরিবারের বসতি হবে। পুরো গ্রামটাই পাহাড়ের উপর, চারদিকে শুধু সবুজ আর সবুজ। গ্রামের এক প্রান্তে দেখা গেল একটা কাঠের ব্রিজ। ব্রিজ পার করে ওপাশে ছোট্ট একটা পাহাড়। মুগ্ধ বলল, ব্রিজের ওপাশে পাহাড়টার উপরে যে ঘর দেখতে পাচ্ছ, সেটাই রেমাক্রির একমাত্র গেস্ট হাউস। পুরোটাই কাঠের তৈরি, ইভেন ফ্লোরগুলোও কাঠের। ও আচ্ছা, একটা ঘর এত বড় কেন? আরে না না, বাইরে থেকে দেখে মনে হচ্ছে একটা ঘর, কিন্তু এর ভেতরে কয়েকটা ঘর আছে। কাঠের ব্রিজটা পার হয়ে গেস্ট হাউসে গিয়েই মুগ্ধর আক্কেল গুরুম। রেমাক্রি গেস্ট হাউস পুরোটাই খালি। 26 জনের কোনো দলই আজ আসেনি। সাফিরা আজ ভোরে রওনা দিল, অথচ এখনও পৌঁছতে পারেনি। কি হলো? এখন তো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর ডুবো পাথরের জন্য নদীতে নৌকা চলা একেবারেই নিষিদ্ধ। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।